জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। রাজনৈতিক দল ও সব পক্ষকে নিয়ে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর আগে ৮ ফেব্রুয়ারি ৬টি সংস্কার কমিশন সর্বসম্মতভাবে সুপারিশ পেশ করবে। মঙ্গলবার ফরেন একাডেমিতে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। ৮ ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। জনপ্রশাসন সংস্কারে ১০০টিরও বেশি সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। কাল দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কার কমিশন। সচিবালয়ে এ কথা জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারিনি, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি, আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। ১০০টার বেশি সুপারিশ আছে। বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে দেশটির সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের সঙ্গে জড়িতরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পাচারের অর্থ ফিরিয়ে আনার উদ্যোগকে সহায়তা করার আশ্বাস দেন তিনি। কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটিতে আরও বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। বহু বাংলাদেশি কানাডায় বসবাস ও পড়াশোনা করে, এমনটা জানিয়ে কানাডাকে ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ করেন প্রধান উপদেষ্টা। নারীদেরকে রেশন কার্ড দেয়া সহ দেশ থেকে পাচার হওয়া সব টাকা দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করতে হবে, এ কথা বলেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ৩১ দফা পাঠ করে শোনানো হয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। ইশরাক হোসেন বলেন, একই সাথে দেশের স্বার্থে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কর্মশালায় ৩১ দফার শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী ও আর্থিক খাত সংস্কার কিভাবে করা হবে সে বিষয়ে আলোচনা করেন দলের নেতারা। প্রান্তিক পর্যায়ে যে সকল দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড অনেকটা রেশন কার্ডের মতো বলা যেতে পারে। সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা বরাদ্দ থাকবে, চাল, ডাল, তেল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য আর্থিক বরাদ্দ থাকতে পারে। সকল কর্মক্ষেত্রে নারীদের আরও পার্টিসিপেশন, অর্থাৎ নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্যে যে সকল নীতিমালা নেওয়া প্রয়োজন সেই সকল নীতিমালা আগামী দিনে নেওয়া হবে, সেটি ওই ৩১ দফায় উল্লেখ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবই যথেষ্ট বলে মন্তব্য করেছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মঙ্গলবার বিমানবন্দরের কাওলা এলাকায় ৩১ দফা নিয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা জনগণ গ্রহণ করছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনার সরকার
বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করার জন্য আমাদের এই 31 দফা কর্মসূচি, 31 দফার এই সংস্কারের কার্যক্রম, যাতে বাংলাদেশের সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে আমরা যাতে নতুন ভাবে ঢেলে সাজাতে পারি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শিবিরের বইগুলোকে জঙ্গি তকমা দিয়ে মেলায় স্টল বসাতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিকেলে অমর একুশে বইমেলায় ছাত্র শিবিরের প্রকাশনী আইসিএস পাবলিকেশন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। প্রথমবার মেলায় স্টল পেয়ে নতুন পুরনো 1.5 শতাধিক বই নিয়ে এসেছে ছাত্র শিবির। সিপাহী বিপ্লব থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সহ 24-এর গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস বইগুলোতে তুলে ধরা হয়েছে বলে দাবি শিবির সভাপতির। কিশোর কণ্ঠসহ শিবিরের বইগুলো পড়ার অভিযোগে স্কুল ছাত্রদের জঙ্গি হিসেবে জেল খাটতে হয়েছে বলেও জানান তিনি। বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনলাইন প্রচারণার সবচেয়ে বড় মাধ্যম সিআরআই এর 35 কোটি 21 লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালায় দুদকের একটি দল। বিভিন্ন ব্যাংক, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে সিআরআই চলার কথা থাকলেও এতে কোনোভাবে রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে কিনা সেটি তদন্ত করার কথা জানায় সংস্থাটি। যদিও এদিন ধানমন্ডির 6/A সিআরআই এর অফিস খুঁজে পায়নি দুদকের দল। পরে প্রেস ব্রিফিংয়ে মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সিআরআই এর প্রায় 35 কোটি টাকার এফডিআরটি করা হয়েছিল আইএফআইসি ব্যাংকে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগারগাঁও পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সাবেক পরিচালক আব্দুল মাল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় চার্জশিট দাখিলেরও অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এই বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পোষ্য কোটা বাতিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে ভর্তি পরীক্ষা ঠেকিয়ে দেওয়ার হুঁশিয়ারি তাদের। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। ভেতরে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। পরে পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় দাবি মেনে নিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়ে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। অন্যদিকে বুধবার থেকে লাগাতার কর্মবিরতির পাল্টা ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তা কর্মচারীরা। দুপক্ষের দাবির মুখে উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে আগ্রহ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাহী আদেশে গঠিত যুক্তরাষ্ট্রের নতুন তহবিল থেকে অর্থ ব্যয় করে কিনে নেওয়া হতে পারে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। সোমবার নির্বাহী আদেশে সরকারি একটি তহবিল গঠনের নির্দেশ দেন তিনি। যদি এই তহবিল গঠন সম্ভব হয়, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য আর এশিয়ার অনেক দেশ এই ধরনের তহবিল চালু করে সরাসরি ডলারে বিনিয়োগ করতে পারবে। মার্কিন বাণিজ্য অধিদপ্তর 90 দিনের মধ্যে এই তহবিলের একটি পরিকল্পনা দেবে, যেখানে থাকবে তহবিলের অর্থের সংস্থান, বিনিয়োগের কৌশল আর তার ব্যবহারে সরকারি কাঠামো। তবে যুক্তরাষ্ট্র যেহেতু বাণিজ্য ঘাটতিতে আছে, কংগ্রেসের এই প্রস্তাবের অনুমোদন দেয়া নিয়ে রয়েছে সংশয়। হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফ জয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন অভিযোগ করেছেন তিনি নিজেই। মঙ্গলবার বিকেলে দেয়া একটি পোস্টে জাপানিজ বংশোদ্ভূত এই ফুটবলার জানান, হুমকি পাওয়ার পর ট্রমায় আছেন তিনি। ফুটবলে ক্যারিয়ার গড়তে নিজ পরিবারের সঙ্গে যে লড়াই করতে হয়েছে তাকে সে কথাও উল্লেখ করেন সুমাইয়া। প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার সুমাইয়া সহ 18 ফুটবলার জাতীয় দলের হেড কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হচ্ছেন গণ অবসরের হুমকি দেয়া এই ফুটবলাররা।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।